ঐকিক নিয়মের যে সমস্যাগুলির সমাধান আমরা করি সেখানে যদি এরকম থাকে যে দশমিক সম্বলিত সংখ্যা আমাদের উত্তরে আসে অথবা দশমিক সম্বলিত সংখ্যাগুলিকে দিয়ে আমরা উত্তর করব, তাহলে সেই সমস্যাটিকে আমরা একাধারে ভগ্নাংশে রাখতে পারি, আবার আমরা বলতে পারি যে এটা ঐকিক নিয়মের সমস্যা। এটাকে বলা হয় দুটি চ্যাপ্টারের মধ্যে মেলবন্ধন। তো ঐকিক নিয়মের সমস্যা যখন সমাধান করব তখন আমরা একটা বিষয় মাথায় রাখবো যে উত্তরে কি চেয়েছে। উত্তরে যেটাকে চাইবে আমরা প্রথম লাইনে সেই পার্টটাকে ডান দিকে রাখার চেষ্টা করব, মানে রাখতেই হবে, তাহলে কি হবে, আমাদের আর ভুল হবে না। অনেকের ঐকিক নিয়মের সমস্যা সমাধান করতে গিয়ে ডান পাশে কোনটাকে রাখবো এটা বুঝতে না পারে, তার কিন্তু অঙ্কটা ভুল হয়ে যায়। সেই জায়গাটা আমাদের লক্ষ্য রাখতে হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। আজকে আমরা নিশ্চিত নবোদয় বই তৃতীয় অধ্যায় ভগ্নাংশ অধ্যায়ের একদম শেষের দিকে 13 দাগের যে সমস্যাগুলির সমাধান আমরা করতে শুরু করেছি, বিগত কয়েকদিনের ক্লাসে করেছি, আজকে একদম শেষের দিকের অল্প কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব। প্রতিটি সমস্যায় আমরা ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করতে পারি, কিন্তু দশমিক সম্বলিত সংখ্যা থাকার জন্য আমরা এই ভগ্নাংশ অধ্যায়ে এই সমস্যাগুলির সমাধান করব। তাহলে তোমরা প্রত্যেকে বই খুলবে, হাতের সামনে বই রাখবে, খাতা পেন রাখবে, এবং আমি যখন অঙ্কগুলোকে সমাধান করব খাতায় নোট ডাউন করবে, সেটা তোমার সিডাব্লিউ থাকবে। তোমার সিডাব্লিউ গুলো আজকে সব কালো কালি দিয়ে করবে, এবং এইচডাব্লিউ করার সময় এই বইয়ের অঙ্কগুলোকে খাতায় নোট করবে লাল কালি দিয়ে, উত্তর করবে নীল কালি দিয়ে, কালি যেন মিলে যায়। তাহলে চলো আমরা সরাসরি বইয়ের অধ্যায় খুলি এবং অধ্যায় থেকে সমস্যার সমাধান করি। তো গত ক্লাসে আমরা ভগ্নাংশ অধ্যায়ের ক্ষীয় দাগ পর্যন্ত সমস্যা সমাধান করেছিলাম। আজকে আমরা তার পরবর্তী সমস্যাগুলিকে দেখে নেব। দেখো, ক্ষীয় দাগের পরে যে সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলিতে আমরা ক ক বলে চিহ্নিত করেছি, ডাবল ক থেকে আজকে আমাদের ক্লাস শুরু। তো আমরা দেখবো যে একটি বাগান বেড়া দিয়ে ঘিরতে হলে প্রতি মিটারে 31.007 টাকা দরকার। বাগানটি 96 মিটার হলে ঘেরার জন্য কত টাকা খরচ হবে? তাহলে এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা কি করব, যে বাগানটিতে প্রতি মিটার অর্থাৎ 1 মিটারে, তাহলে আমরা এখানে সলিউশনে আসি। সলিউশনে আসলে কি লিখব, 1 মিটারে খরচ 31.007 টাকা। তাহলে বাগানটি মোট তো 96 মিটার, 96 মিটারে খরচ 31.007 ইন্টু 96 টাকা। এবার এটা সমান সমান 96 দিয়ে যদি আমরা 31.007 গুণ 96, এই গুণটা তোমরা নিজেরা করবে, নিজেরা খাতায় করবে। আমি একবারে লিখে দিচ্ছি 2976.672 টাকা। এটা তোমরা নিজেরা একবার খাতায় কষে দেখো, গুণটাকে পুরো করবে। এখানে তোমাদের জন্য থাকছে রাফ, তোমরা রাফে গুণটা করবে। এবার এত টাকা যখন হলো তখন উত্তরে আমরা কি লিখবো, উত্তর লেখার জন্য আমাদের চলে আসতে হবে যে ঘেরার জন্য কত টাকা খরচ হবে বাগানটি ঘেরার জন্য। তাহলে উত্তরে লিখবো বাগানটি ঘেরার জন্য খরচ হবে 2976.672 টাকা। পুরোটা অঙ্ক করার পরে এইভাবে উত্তর লিখলে আমাদের পুরো অঙ্কটা কমপ্লিট হলো। তোমরা ফ্রেশ খাতায় কিন্তু এভাবে লিখে করবে। যাব আমরা পরবর্তী সমস্যাতে। পরবর্তী সমস্যাটাকে পড়ি। ডাবল খ দাগে কি আছে দেখি। 1 লিটার দুধ থেকে পাওয়া ছানার দাম 195.240 টাকা। তাহলে 200 টাকার ছানার জন্য কত লিটার দুধ দরকার হবে? তাহলে কত লিটার দুধ দরকার হবে, লিটারটাকে ডান পাশে আনবো, ঐকিক নিয়ম একদম। তাহলে সলিউশনে চলে আসো। সলিউশনে কি পাচ্ছি, যে 100
95.240 টাকার ছানার জন্য লেখো, ছানার জন্য দুধ দরকার 1 লিটার। এইটা তাহলে 1 টাকার ছানার জন্য কতটুকু দুধ দরকার? 1/195.240 দিলাম না, শূন্যর কোনো দাম নেই। এবার বলেছে যে 200 টাকার ছানার জন্য এখানে আসবো 1 গুণ 200 ভাগ 195.24 লিটার দুধ দরকার হবে। এবার তুমি রাফে কি করবে? এখানে তুমি রাফে এই কাটাকাটিটা করবে। আমি সমান সমান দিয়ে কত আসে সেটাকে একবারে বসাবো। তাহলে 200 কত পাচ্ছি? 200কে ভাগ করতে হচ্ছে 195.24। 200 ভাগ 195.24, তাহলে 1.02 কত আসছে? 1.024 আরো আছে লিটার। এইটুকু দরকার আমার দুধ। তাহলে এবার প্রশ্নে চলে আসো, যে প্রশ্নে কি বলেছে? 200 টাকার ছানার জন্য কত লিটার দুধ দরকার হবে। তাহলে এবার আমরা উত্তর লিখব। উত্তর লিখি। উত্তর 200 টাকার ছানার জন্য 1.024 লিটার দুধ দরকার হবে। এই পর্যন্ত লিখলে তোমার অঙ্কটা একদম কারেক্ট হয়ে যাবে। বোঝা যাচ্ছে তো? যাব পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা কি বলছে? ডাবল গদাগ। ডাবল গদাগের সমস্যায় চলে আসো। দেখো, ডাবল গদাগের সমস্যায় পাচ্ছি 1.56 কেজি চিনির মূল্য 90 টাকা হলে 150 টাকায় কত কেজি চিনি পাওয়া যাবে। কেজিটাকে উত্তরে চেয়েছে, তাই তো? কেজিকে ডান পাশে লিখবো। তাহলে এখানে সলিউশনে চলে আসো। সলিউশনে আসবো যে 90 টাকায় পাওয়া যায় 1.5 কেজি চিনি। তাহলে 90 টাকা, ঐকিক নিয়মে করছি সব। 90 টাকায় পাওয়া যায়, 90 টাকায় পাওয়া যায় সমান সমান কত? 1.56 কেজি চিনি। তাহলে 1 টাকায় কতটুকু পাওয়া যায়? 1 টাকায় পাওয়া যায় 1.56 বাই 90 কেজি চিনি। আর এখানে কত বলেছে? 150 টাকায়। তাহলে এখানে 150 টাকা করো। 150 টাকায় পাওয়া যাবে 1.56 ইন্টু 150 ভাগ 90 কেজি চিনি। 0 0 কাটলাম, 3 3 9, 3 5 15। এবার 1.56 এটাকে যদি আমরা, তুমি এখানে রাফে করো, এখানে রাফে কাটাকাটিটা করো। তুমি ক্লাস চলাকালীন সময়ে তুমি কাটাকাটিটা করে নাও, ততক্ষণে আমি দেখি কত হয়। 1.56 ইন্টু 150 ভাগ 90, 2.6। উত্তর কত আসছে? 2.6। দেখো তো তোমার সাথে মিলছে কিনা 2.6 কেজি। এবার আমরা চলে যাব উত্তরে। এখানে উত্তর লিখবো। যে উত্তর লেখার জন্য আমরা কি করব? উত্তর লেখার জন্য অঙ্কের এই যে শেষ জায়গাটায় আসো, যে 150 টাকায় কত কেজি চিনি পাওয়া যাবে। উত্তর লিখবো 150 টাকায় 2.6 কেজি চিনি পাওয়া যাবে। একদম ঐকিক নিয়মে সহজ সরল ভাবে আমরা যেভাবে অঙ্ক করি সেইভাবে করছি, কিন্তু এখানে শুধু দশমিক বিন্দু রয়েছে বলে আমরা দশমিক ভগ্নাংশের চ্যাপ্টারে এই অঙ্ক করছি। তুমি এই অঙ্কটাকে ঐকিক নিয়মের অঙ্কের চ্যাপ্টারেও পেয়ে যেতে পারো। তাই আমি কি বলি, যে ভগ্নাংশ অধ্যায়টা এতটাই গুরুত্বপূর্ণ, অন্যান্য চ্যাপ্টারের মধ্যে এর ধারণাকে প্রয়োগ করতে হয়। যাব পরবর্তী সমস্যা, ডাবল ঘ দাগে। ডাবল ঘ দাগের সমস্যাটা পড়ো সবাই। বই খুলেছো সবাই? তোমাদের হাতে যে বই রয়েছে এই বইটিকে খোলো। এই যে বইটি সবার হাতে আছে, বইটাতে দেখো ডাবল ঘ দাগের যে সমস্যাটি পাচ্ছি, 4.50 টাকায়
9টি পাতিলেবু পাওয়া যায়, তাহলে 65টি লেবুর মূল্য কত টাকা হবে? তাহলে কি উত্তরে চেয়েছে? টাকা। টাকাটা ডান পাশে রাখবো, সলিউশনে চলে আসো। দেখো সলিউশনে টাকাটাকে ডান পাশে রাখো। নয়টি নয়টি লেবুর দাম, 9টি লেবুর দাম কত? 4.50 টাকা। তাহলে একটা লেবুর দাম কত? একটা লেবুর দাম 4.50টা লিখলাম না, বাই 9 টাকা। আর কটা বলেছে? 65টি লেবু। 65টি লেবুর দাম 4.5 বাই 9 ইন্টু 65। তুমি এখানে রাফটা করবে, এমনি এখান থেকে এটা তুলে দিলে নিচে 10 আসে, 9 দিয়ে 5 নং 45, এখানে 5 পাওয়া যায়। 5 গুণ 65 ভাগ 10, তাহলে একবারে আমি এখান থেকে করতে পারছি 5 5 25, 5 6 30, 32 ভাগ 10, তাহলে 32.5 টাকা। দেখো তো তুমি যেটা করছো রাফে সেটার সাথে মিলছে কিনা, একবার মিলিয়ে নাও। তাহলে 4.5 টাকা, 4.5 টাকা গুণ 65 ভাগ 9, 32.5 টাকা এসেছে। এবার আবার প্রশ্নে চলে আসো। প্রশ্নে এসে দেখো, প্রশ্নের উত্তর লেখার জন্য দেখো 65টি পাতিলেবুর মূল্য কত টাকা হবে। তাহলে এবার আমরা উত্তর লিখব। 65টি পাতি লেবুর মূল্য হবে 32.5 টাকা। এই পর্যন্ত লিখলে তবে তোমার অঙ্কটা সম্পূর্ণ হলো। যাব পরবর্তী সমস্যাতে। পরবর্তী সমস্যা ডাবল উমো দাগ। ডাবল উমো দাগে কি বলেছে একবার আমরা দেখি, তোমরা বই থেকে পড়ো আমার সাথে। ডাবল উমো দাগে 800 টাকায় 12 গ্রাম রূপো পাওয়া যায়। 1 গ্রাম রূপোর দাম কত? একদম সহজ অঙ্ক এটা। সলিউশনটা দেখো, 1 গ্রাম রূপো, তাহলে 12 গ্রাম রূপার দাম সমান সমান 800 টাকা। তাহলে 1 গ্রাম রূপার দাম কত? 800 ভাগ 12 টাকা। তাহলে 800-কে 12 দিয়ে ভাগ করো রাফে, এক্ষুনি করবে প্রত্যেকে। তাহলে 800 টাকা যদি 12 গ্রাম হয়, তাহলে এই 800-কে ভাগ করে দিতে হবে 12 দিয়ে। 12 দিয়ে ভাগ করলে যত হয় সেটা। এবার ভাগটা করতে গিয়ে দেখো কত হচ্ছে, 66.66 টাকা। তাহলে উত্তর লেখার জন্য আমাকে যেতে হবে 1 গ্রাম রূপোর দাম, এই জায়গাটা চলে আসো, প্রশ্নের এই জায়গাটা চলে আসো। উত্তরে লিখতে হবে 1 গ্রাম রূপার দাম সমান সমান 66.66 টাকা। ব্যাস, কমপ্লিট হলো অঙ্কটা। বোঝা যাচ্ছে? পারছো? এই যে যেখানে রাফ দেখো, এই যে রাফ করতে বলেছি, রাফের জায়গাটা করছো তো ঠিক মতো? বেশ, ডাবল উমর পরে যাব এবার পরবর্তী সমস্যা ডাবল চ দাগে। ডাবল চ দাগের সমস্যায় কি বলেছে পড়ি। 45 টাকায় 10টি কলা পাওয়া যায়, 15টি কলার দাম কত? সেম টু সেম ঐকিক নিয়ম। তাহলে 15টি কলার দাম কত? কি চেয়েছে উত্তরে? এখানে দাম, তো দামটাকে ডান পাশে লেখো। তাহলে 10টি কলার দাম, 10টি কলার দাম সমান সমান 45 টাকা। একটি কলার দাম কত? 45 ভাগ 10 টাকা। আর 15টি কলার দাম, 15টি কলার দাম 45 গুণ 15 ভাগ 10। তাহলে 45 গুণ 15 ভাগ 10, এটাকে তুমি রাফে কাটাকাটি করো। একবারে উত্তর আমি বসাবো 45 গুণ 15, এখানে 5 দিয়ে কাটলেই মিটে যাচ্ছে, তারপরেও তুমি দেখো পয়েন্টেই উত্তর আসবে। 45 গুণ 15 ভাগ 10, 67.5। দেখো তো তোমার হচ্ছে কিনা রাফে। 67.5 টাকা। তাহলে 15টি কলার দাম কত? এবার আমি উত্তরে চলে যাই। উত্তর, 15টি কলার দাম সমান সমান 67.5 টাকা।
এই পর্যন্ত করতে হবে। ডাবল চ দাগ। এবার যাব পরবর্তী সমস্যায়। এ পর্যন্ত যতগুলি সমস্যার সমাধান আমরা করলাম, কোনোটা কি অসুবিধা আছে তোমার? আমি যেখানে যেখানে রাফ করতে বলছি, আমাকে সিডব্লিউ দেখানোর সময় রাফটা কিন্তু দেখাতে হবে তোমাকে। আর এইচডব্লিউ কিভাবে করবে সেটা আমি পরে বলছি। চলে আসবো ডাবল ছ দাগে। ডাবল ছ দাগের অঙ্কটা দেখো। তোমার কাছে 555 গ্রাম সোনা আছে, 20 জনের মধ্যে সমান ভাগ করে দিলে প্রত্যেকে কত গ্রাম করে সোনা পাবে? তাহলে সলিউশনে চলে আসি, একদম সে একই রকম অঙ্ক। তোমার কাছে 555 গ্রাম সোনা আছে, 20 জনের মধ্যে ভাগ করে দেব। এটাকে লিখবো যে 555 গ্রাম সোনা 20 জনের মধ্যে সমান ভাগ করলে প্রত্যেকে পাবে সমান সমান কত? 555 ভাগ 20 গ্রাম সমান সমান। এটা করো, রাফে করো, যেখানে যেখানে রাফ বলছি সেখানে সেখানে করতে হবে। 555 গ্রামকে 20 জনের মধ্যে ভাগ করে দাও, ভাগ 20, 27.75 হচ্ছে কিনা দেখো তো। 27.75 গ্রাম। এবার যাব উত্তরে। উত্তর লেখার জন্য আমাদের যেতে হবে কি, প্রত্যেকে কত গ্রাম করে সোনা পাবে। তাহলে উত্তরে চলে আসি। প্রত্যেকে 27.75 গ্রাম করে সোনা পাবে। কমপ্লিট হলো আমাদের ডাবল ছ দাগ। এবার যাব ডাবল বর্গের জ দাগে। অঙ্কটা সবাই লিখেছো, রাফটাও করে নেবে একটু পরেই। এবার যাচ্ছি ডাবল বর্গের জ দাগে। কি আছে দেখি। সামন্ত 35 টাকা দিয়ে 80 গ্রাম সন্দেশ কিনেছে, 1 কেজি সন্দেশের দাম কত টাকা? দেখো, এই সমস্যার সমাধানটা করতে গেলে আমরা সলিউশনে আসি। সলিউশনে এসে প্রথমে আমাকে করে নিতে হবে 1 কেজি সমান সমান 1000 গ্রাম, এই কথাটা আগে লিখে রাখতে হবে। তাহলে 35 টাকা দিয়ে 80 গ্রাম সন্দেশ কিনেছে, আর 1 কেজির দাম কত? কোনটা চেয়েছে? দাম চেয়েছে তো, তাহলে দামটাকে ডান পাশে রাখি। 80 গ্রাম সন্দেশ, 80 গ্রাম সন্দেশের দাম সমান সমান 35 টাকা। 1 গ্রাম সন্দেশের দাম কত? 35 ভাগ 80 টাকা। আর 1000 গ্রাম সন্দেশের দাম 35 গুণ 1000 ভাগ 80। রাফ করো, এবার তাড়াতাড়ি করবে, কুইক করো। তাহলে 80 গ্রামের দাম যদি 35 টাকা হয়, 1 গ্রামের দাম কত? 1 গ্রামের দাম 35 টাকাকে 80 দিয়ে ভাগ করে দাও, যেটা হবে তার সাথে 1000 গ্রামের দাম গুণ করে দাও। তাহলে 437 দশমিক সমান সমান 437.5 টাকা। আমরা যাব এবার উত্তরে। উত্তরের অপশনে কি আছে দেখো। উত্তরে কি চেয়েছে? উত্তরে বলছে যে 1 কেজি সন্দেশের দাম কত। তাহলে আমরা উত্তরে যেটা যাবে সেটাই করব। 1 কেজি সন্দেশের দাম হবে 1 কেজি সন্দেশের দাম হবে 437.5 টাকা। হয়ে গেল। ডাবল বর্গের জ দাগে আমরা চলে আসলাম। এরপরে আমরা যাব পরবর্তী সমস্যা। এই রাফটা তুমি করেছো তো, রাফটা করে দেখাবে আমাকে। এবার পরবর্তী সমস্যায় যাব, পরবর্তী পৃষ্ঠাতে দেখে নেব সমস্যার সমাধান। পরবর্তী ডাবল ঝ, বর্গের জয়ের পরে ঝ। মেঘা 50 টাকায় 15টি লিচু কিনেছে,
কিন্তু তার আরো 20টি লিচু দরকার, তাহলে তার আরো কত টাকা দরকার হবে? তাহলে 15টা লিচু কিনেছে, 20টা লিচুর দাম কত হবে? এই অঙ্কটা তুমি নিজে করবে, পারবে। কি করতে হবে? টাকা চেয়েছে, টাকাটাকে ডান পাশে লিখবে। কি লিখবে? 15টি লিচুর দাম 50 টাকা, একটা লিচুর দাম কত, 20টা লিচুর দাম কত, তারপরে নিজে উত্তরটাকে লিখে দেবে। আশা করি এটা পারবে। এটা তোমার HW থাকছে। যাব ইও দাগে, ডাবল ইও। স্বর্ণাভ 70 টাকায় 25টি কমলা কিনেছে, প্রতিটি কমলার দাম কত? তাহলে দাম চেয়েছে, দামকে ডান পাশে লেখো। 25টি কমলার দাম 70 টাকা। একটি কমলার দাম কত? একটি কমলার দাম 70কে 25 দিয়ে ভাগ করবে, যেটা উত্তর আসবে সেটাই তুমি উত্তরে লিখে দেবে। পারবে, একদম সহজ অঙ্ক। ডাবল ট দাগে যাব। রূপমের কাছে 550টি মার্বেল আছে। রূপমের কাছে 550টি মার্বেল আছে। মার্বেলগুলির ওজন 825 গ্রাম হলে 15টি মার্বেলের ওজন কত? একদম সেম টু সেম, তুমি নিজে করবে। HW থাকছে। দাম চেয়ে, ওজন চেয়েছে, ওজনটাকে ডান পাশে লেখো। 550টির ওজন, তাহলে 550টির ওজন 825 গ্রাম লিখে করবে। 550টি মার্বেলের ওজন 825 গ্রাম। একটি মার্বেলের ওজন 825 ভাগ 550 গ্রাম। আর 15টি মার্বেলের ওজন কত? 15টি মার্বেলের ওজন ইন্টু 15। কাটাকাটি করবে, রাফ করবে, করে উত্তরটা তুমি লিখবে। এই অঙ্কগুলো আমি একই রকম বলে পুরোটা আর করছি না, পুরোটা তোমরা পারবে। এতগুলো অঙ্ক আমি যখন করেছি তোমরা শিখে গেছো। ডাবল ঠ দাগের অঙ্কটা দেখি। একটি মশা 0.025 গ্রাম রক্ত শুষে নেয়। 25টি মশা কত গ্রাম রক্ত শুষে নেয়? অঙ্কটা সহজ, তোমরা পারবে, আমি তারপরেও করে দিই। সলিউশনে চলে আসব। একটি মশা রক্ত শুষে নেয়, সমান সমান 0.025 গ্রাম। তাহলে 25টি মশা, একদম সহজ অঙ্ক এটা। 0.025 ইন্টু 25, 25 দিয়ে একবারে গুণ করতে পারো তোমরা। 5 25 125, 125, তার থেকে 5 চলে গেলে 12 থাকলো। 25 দুগুণ 50, আর 12 62, 62 2 চলে আসলো, 6 পড়ে থাকলো। 25 শূন্য শূন্য আর 6, এই 1 2 3, 1 2 3, 0.625 গ্রাম। তাহলে উত্তরটা কি হবে? উত্তর লিখতে হবে 25টি মশা 0.625 গ্রাম রক্ত শুষে নেয়। গুণটা কিন্তু তোমাদের আরেকবার করতে হবে। গুণটা কত আছে? 0.025 ইন্টু 25, তাহলে 0.625 গ্রাম রক্ত শুষে নেয়। তাহলে 25টি মশা কত গ্রাম রক্ত শুষে নেয়? এই যে একদম শেষে যেটা আছে, তোমাকে এরকম লিখতে হবে, 25টি মশা 0.625 গ্রাম রক্ত শুষে নেয়। হয়ে গেল সমস্যার সমাধান। তাহলে আমরা আমাদের নিশ্চিত নবোদয় বইয়ের ভগ্নাংশ অধ্যায়ে যতগুলি সমস্যা আছে সবকটি সমস্যার সমাধান আমরা শিখে নিলাম। আজকের ক্লাসের সাথে সাথে আমাদের এই ভগ্নাংশ অধ্যায়টি দীর্ঘদিনের ক্লাস হবার পর আজকে আমরা সমাপ্ত করতে পারলাম। ভগ্নাংশের আরো অনেক অঙ্ক আমাদের সামনে আসবে, আমাদের আরো বিভিন্ন বইতে, সেখান থেকে আমরা ভগ্নাংশের অঙ্ক করব। অন্যান্য চ্যাপ্টারের মধ্যে ভগ্নাংশের অ্যাপ্লাই করতে হবে, সেখান থেকে করব। অর্থাৎ ভগ্নাংশ নিয়ে আমাদের আর কোনো অসুবিধা থাকবে না। তাহলে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আমাদের পরবর্তী অধ্যায়কে সামনে এনে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।